আমাদের একটা ম্যাথ বাকি ছিল, সেখান থেকে শুরু করি। তাহলে এখানে যে 1.18 যে ম্যাথটা আছে সেটা থেকে শুরু করি আজকে। তো এখানে যে ম্যাথটা আছে এখানে অনেক লেখালেখি করে করছি, তোমরা এনিমে করার দরকার নাই। এখানে বলছে দেখো 500টি স্বাক্ষর দিতে গ্রাফাইট পেন্সিল। গ্রাফাইট কিন্তু একটা কার্বনের রূপভেদ, তার মানে গ্রাফাইট দিয়ে যেটা বোঝাচ্ছে সেটা হলো আমাদের কার্বনই বোঝাচ্ছে, কার্বনের একটা রূপভেদ। আর এখানে বলতেছে এই গ্রাফাইট পেন্সিলের 55.6 মিলিগ্রাম খরচ হচ্ছে 500টি স্বাক্ষর দিতে। এখন বলতেছে প্রতিটি স্বাক্ষর দিতে কতটি কার্বন পরমাণু খরচ হবে। অঙ্কটা একদম সহজে করা যাবে। তোমরা এই জাস্ট এই প্রথমে কি করবা, এই যে এর যে মানে এর যে ভরটা দেওয়া আছে 500টা স্বাক্ষর দিতে যতটুকু খরচ হচ্ছে কার্বন, এই কার্বনের যে ভরটা আছে এটাকে তোমরা অনুসংখ্যায় নিয়ে যাবা। এটা তো আছে মিলিগ্রামে, মিলিগ্রাম থেকে তোমরা গ্রামে নিয়ে যাবা। মিলিগ্রাম থেকে তো গ্রামে যেতে গেলে তোমরা 1000 দিয়ে ভাগ করে দিবা, যে তারপরে গ্রামে চলে আসবে। দেন ওইখানে তোমরা কি করবা, ওইখানে তোমরা এন সমান সমান এন ইন্টু এন এ, যে সূত্রটা তোমাদের বলছিলাম যে এন সমান সমান এন ইন্টু এন এ, এই সূত্র দিয়ে করে ফেলবা। এখানে দেখো এখানে এন মানে কি মোল সংখ্যা, তার মানে কি W/M ইন্টু এন এ। তোমরা এগুলো চাইলে নোট করে নিতে পারো। আচ্ছা, তো এই হলো বিষয়। তাহলে এন সমান সমান এন ইন্টু এন এ, এই এনটা কি, এটা হলো পরমাণুর সংখ্যা, মানে সরি অণুর সংখ্যা। এটা কি, এটা হলো অণুর সংখ্যা, এটা হলো অণুর সংখ্যা। এখন তাহলে দেখো এখানে তোমার ডাব্লুর মান অর্থাৎ ভরের মান কিন্তু তোমার দেওয়া আছে, এই যে মিলিগ্রাম দেওয়া আছে, এটা তুমি গ্রামে করে এখানে বসাই দিবা। এর আণবিক ভর কত, আণবিক ভর যেহেতু কার্বন পরমাণু, তাহলে এখানে কি আণবিক ভর হলো 12 বসাবা। আর এখানে এনে তো অ্যাভোগাড্রোর সংখ্যা, ওর মান তো 6.022 ইন্টু 10⁻23, ওটা সবার মুখস্থ, ওই মানটা বসাই দিবা। দিলে এখানে পরমাণুর সংখ্যা চলে আসছে, সরি অণুর সংখ্যা চলে আসছে। তো এই যে অণুর সংখ্যা আসছে, এই অণুর সংখ্যাটা কতটা, এই যে 500টা স্বাক্ষর দিতে এতটা অণু দরকার হচ্ছে, তাহলে ওই একটি স্বাক্ষর দিতে কত প্রয়োজন হবে, এই যে মানটা পাবো এটাকে 500 দ্বারা ভাগ করে দিবা। একদম ইজি সিম্পল ওয়ে, তেমন কঠিন কিছু না। এখানে অনেক লেখালেখি করছে, তোমরা জাস্ট ওই সূত্রে মানটা বসাই দিলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। এটা কি বুঝতে অসুবিধা আছে কারো? না ভাই। আচ্ছা, তো এই হলো বিষয়। যারা ক্লাস রেগুলারে করে তাদের ক্ষেত্রে সমস্যা হওয়ার কথা না। এখন দেখো তাহলে এরপরে আমাদের আছে বয়েল চার্লস, এই দুইটা সমন্বয় সূত্র, বয়েল আর চার্লসের সূত্র। আচ্ছা, বয়েলের সূত্রটা কেউ একজন বলো আমারে, খুব সুন্দর করে আমি মনে রাখার টেকনিক দিয়ে আমি বলে দিছিলাম, কোনো মুখস্থ করার কিছু ছিল না গত ক্লাসে। বলো, কে বলবে, একজন বলো। সূত্রটা তো পিওন ভিওন সমান P2 V2। আমি শুনছি বয়েলের সূত্র, ওটা তোমার সমীকরণ চাইনি আমি, জাস্ট চাপের ব্যস্ত অনুপাতি। আরেকবার বলো। স্থির তাপমাত্রার ব্যস্ত অনুপাতি। ক্লিয়ার হচ্ছে না? আর একজন বলো। এটা তো সহজ জিনিস। ভাইয়া সাথে হবে না। এরে এখন জয়েন দিচ্ছে, এদের তো বের করে দেওয়া উচিত। আচ্ছা তাও নিলাম, নাও তখন বলো দেখিস, কেউ বলতে পারবে না? ভাইয়া ওইটাই তো ছিল যে কোন গ্যাস আয়তন ওই গ্যাসের উপর প্রদত্ত চাপের সমান ওই ব্যস্ত অনুপাতিক। আচ্ছা, স্থির তাপমাত্রায়। আর তাপমাত্রা কথাটা কোথায় যাবে? তোমার মাথায় কি আমি এখন ডিম ফাটাবো তাই বলো? তাপমাত্রা কোথায় যাবে? স্থির তাপমাত্রায় না দিলে তোমার ওই প্রশ্নটা তো অসম্পূর্ণ থেকে যাচ্ছে, তোমার উত্তরটা। কারণ কি, আমি তোমাদের বলছিলাম তাপগতির চলরাশি 3টা PVT, তাহলে তোমার যখন 2টা পরিবর্তনশীল হচ্ছে তখন তো তোমার এই আরেকটা স্থির থাকবে। তাহলে স্থির তাপমাত্রায় গ্যাসের চাপ প্রযুক্ত আয়তনের, সরি এখানে গ্যাসের আয়তন হলো প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক, গ্যাসের আয়তন প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক, এটা ছিল বয়েলের সূত্র। আচ্ছা, চার্লসের সূত্রটা কেউ বলো। স্থির চাপে কোনো গ্যাসের আয়তন ওই তাপমাত্রার সমানুপাতিক হবে। আচ্ছা গুড। তো ওই যে সূত্রটা ছিল, ওই দুইটা সূত্র থেকে আমরা দুইটা সমীকরণ পাইছিলাম, সেই সমীকরণ সূত্রগুলোকে একত্রে করে আমরা একটা সমন্বয় সূত্র পাই। সেই সূত্রটা হলো P1V1/T2, T1 সমান P2V2/T2। জাস্ট এখানে প্রমাণ করে দেওয়া আছে, আমি প্রমাণের দিকে এখন যাচ্ছি না, এখানে যায় মান বসানো। এটা হলো বয়েলের সূত্র, আর এখানে চার্লসের সূত্র V সমানুপাতিক T, এটা হলো চার্লসের সূত্র। এখানে এই যে যেহেতু V সমানুপাতিক 1/P আর তার সাথে T গুণ করছে, কারণ কি এখানে যেহেতু সমানুপাতিক, দুই দিকে সমান, অর্থাৎ যে তোমরা যদি দেখো খেয়াল করে, আমি জাস্ট প্রমাণ দেখাবো না বলি তাও দেখানো হয়ে যায়। আচ্ছা তাহলে এখানে দেখাই, তাহলে আমি দেখো এখানে এই V সমানুপাতিক 1/P পাইছি, এখানে V সমানুপাতিক T পাইছি, অর্থাৎ কি দুই ক্ষেত্রে দেখো আয়তন আছে, আর সমানুপাতিক কিসের সাথে, 1/P এর সাথে আর T এর সাথে, দুইটার ক্ষেত্রে সমানুপাতিক। তাহলে আমরা বলতে পারি কি এই আয়তনটা
1/p আর t দুইটাই সমানুপাতিক, তাই আমরা গুণ আকারে লিখে দিলাম। তো এখানে দুইটা পরিবর্তনশীল, তো এখানে আমরা উঠাই দিয়ে এরপরে এই সমানুপাতিক ধ্রুবক উঠাই দিয়ে মানে সমানুপাতিক চিহ্ন উঠাই দিয়ে এখানে একটা সমান সমান আনলাম আর একটা ধ্রুবক আনলাম কে। তো এখান থেকে গোনাগুনি গুণ করে দিলে pv/t হয়, pv/t সমান সমান কে আসে, অর্থাৎ ধ্রুবক pv/t সমান সমান একটা ধ্রুবক, ওর একটা ধ্রুবক মান আছে। তো ওই তাহলে আমরা ওইখান থেকে লিখতে পারি p1 v1/t1 সমান p2 v2/t2, এই জাস্ট কিছু না, এই সূত্রটা মাথায় রেখে এটা কিন্তু ম্যাথ করার ক্ষেত্রে কাজে লাগে। আচ্ছা এই হলো বিষয়। এরপরে কিছু আছে, এগুলো দরকার নাই আমার এখন পর্যন্ত। না, এখান থেকে একটা লাইন দাগাই রাখতে পারো তোমরা। এখানে দেখো সে বাস্তব গ্যাসের ক্ষেত্রে ভ্যান ডার ওয়ালস সমীকরণ প্রযোজ্য, এটা তো তোমরা জানোই। আচ্ছা এরপরে আছে আদর্শ গ্যাস সমীকরণ, এগুলো নিয়ে। আদর্শ গ্যাস কাকে বলা হয়? আচ্ছা কেউ বলতে পারবে আদর্শ গ্যাস কাকে বলে? আচ্ছা এখানে তোমরা কেউ বলতে পারছো না, আমি কি বলবো, তোমাদের পড়ালেখার কি অবস্থা বুঝলাম না। আচ্ছা আদর্শ গ্যাস কি বলছিলাম, যে আদর্শ গ্যাস হলো তারা যারা সকল তাপমাত্রার চাপে বয়েল চার্জ এবং অ্যাভোগাড্রোর সূত্র মেনে চলে। ওই তিনটা সূত্র সমন্বয় করলে আমরা বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, তিনটা সূত্র সমন্বয় করলে আমরা একটা সূত্র পাই। দেখো এখানে পিভি সমান সমান এনআরটি, পিভি সমান সমান এনআরটি সূত্রটা পাই। ওই সেম আগের যে প্রমাণটা দেখালাম সে একইভাবে তিনটে সূত্র এক জায়গায় করে সমন্বয় করছে। এর পাশে আয়তনটা বাকি তিনটে ফ্যাক্টরের সাথে সমানুপাতিক ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে। আর এইখান থেকে সূত্র তাহলে পিভি সমান এনআরটি, এটাই হলো আদর্শ গ্যাসের সমীকরণ। এটাই হলো কি আদর্শ গ্যাসের সমীকরণ। তোমার যদি এমসিকিউ তুলে দেয় নিচের কোনটি আদর্শ গ্যাসের সমীকরণ, তাহলে বলবা পিভি সমান সমান এনআরটি। এবং যদি সেখানে উল্লেখ করে দেয় 1 মোল গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাসের সমীকরণ কত, তখন কিন্তু এই এনের জায়গায় 1 বসবে, তখন তোমার মান হয়ে যাবে পিভি সমান সমান আরটি। বুঝতে পারছো? আর এইখানে যে আর, এই আরটাকে বলা হয় মোলার গ্যাস ধ্রুবক, অর্থাৎ আদর্শ গ্যাস সমীকরণের পিভি সমান এনআরটি, এই ক্ষেত্রে যে আর, এই আরটা একটা ধ্রুবক, এই ধ্রুবকটাকে বলা হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক বা মোলার ধ্রুবক, মোলার গ্যাস ধ্রুবক, এগুলোর নামে অভিহিত করা হচ্ছে। এখন এই পর্যন্ত কারো কোনো বুঝতে অসুবিধা আছে কিনা? না ভাইয়া। আচ্ছা অসুবিধা থাকে না তোমাদের, কিন্তু পরবর্তী ক্লাসে গিয়ে কোশ্চেন করলে কিছু উত্তর বের হয় না তোমাদের মুখ দিয়ে। তোমাদের যে কি থেরাপি দেবো আমি তাই ভাবতেছি। আচ্ছা তো এইখানে যে মোলার গ্যাস ধ্রুবক, এই মোলার গ্যাস ধ্রুবকের তাৎপর্য বলে একটা কথা আছে, অর্থাৎ তাৎপর্য বলতে বোঝানো হচ্ছে বিভিন্ন পদের সাথে এই যে সম্পর্কটা আছে, বলতে পারো একটা মাত্রা সমীকরণ বের করার মতো। তো এই যে সম্পর্কটা আছে, এই সম্পর্কটা দিয়ে বোঝানো হচ্ছে তার তাৎপর্য। এটা মাঝে মাঝে খদাকে চলে আসে যে মোলার গ্যাস ধ্রুবক আর তাৎপর্য লেখো, তখন জাস্ট এইটুকু তুলে দিতে হবে। আর এমসিকিউ এখান থেকে এর মাত্রা সমীকরণ লিখতে বলে, তো এটা জাস্ট এমন কিছুই না। তোমরা দেখো এখানে পিভি সমান সমান এনআরটি, পিভি সমান সমান এনআরটি, এখানে দেখো পিভি 1/n টি সবগুলোকে আলাদা করে দিছে। তো এখানে এই পি মানে কি চাপ, ভি মানে আয়তন, আর 1/n মানে 1/মোল মোল সংখ্যা, আর 1/t মানে তাপমাত্রার একক তো ক্যালভিন, তাই 1/ক্যালভিন বসাইছে। তো এটা করলে কি হয়, তারপরে এখানে চাপ মানে কি বল বাই দৈর্ঘ্যের স্কোয়ার, মানে তোমরা এফ মানে চাপ পি সমান সমান F/A পড়ছিলে সূত্র 9-10 ফিজিক্সে। তো এইখান থেকে বলতে পারি কি F/A, অর্থাৎ উপরে হলো নিউটন বা বল আর নিচে হলো ক্ষেত্রফল, সেটা এখানে কিন্তু আছে। ক্ষেত্রফলকে দৈর্ঘ্য স্কোয়ার দিয়ে প্রকাশ করছে, আর এখানে আয়তনকে দৈর্ঘ্য কিউ দ্বারা প্রকাশ করছে। 1/মোল মোল সংখ্যা 1/ক্যালভিন রেখে দিছে। এরপরে তাহলে আমাদের দিন শেষে কি আসছে, উপরে আসছে মানে দৈর্ঘ্য কেটে যাচ্ছে, গিয়ে উপরে একটা দৈর্ঘ্য থাকছে আর বল থাকছে। দৈর্ঘ্য গুণ বল, মানে এখানে বল হলো এফ আর দৈর্ঘ্য হলো এস, তাহলে এফ এস দ্বারা বোঝায় কি আমরা কাজ, ডাব্লিউ সমান সমান জানি এফ এস। তো তাহলে সেটাই কিন্তু তো পরবর্তীতে আমরা ওখানে লিখছি কাজ, আর এরপরে পার মোল পার ক্যালভিন। আচ্ছা বুঝতে পারছো, এই হলো কিন্তু আর তাৎপর্য, আর একক বলতে পারো, একক বের করছি, এটাই হলো তার তাৎপর্য। তো এখানে দেখো বলতেছে এই সম্পর্ক থেকে বোঝা যায় যে স্থির চাপে বা চাপ স্থির রেখে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়ালে আয়তন বৃদ্ধিজনিত যে পরিমাণ কাজ হয় সেটাকে বলা হচ্ছে তার গ্যাস ধ্রুবক। অর্থাৎ বিষয়টা কেমন, দেখো এখানে নিচে তাপমাত্রাটাকে তুমি অন ধরলা, তাহলে এক মানে কোনো গ্যাসের তাপমাত্রা বা এই ইয়েনটাকে তুমি আগে মোল সংখ্যাকে 1 ধরবা, তাহলে দেখো মানে চাপটা স্থির আছে। আর এখানে কি হবে, 1 মোল গ্যাসের তাপমাত্রা কতটুকু বাড়াবা, নিচেরটাকে অন করে নিবা 1 কেলভিন বাড়াতে। এই যে আয়তন বৃদ্ধিজনিত কারণে তার যে কাজ হচ্ছে, উপরে দেখো কাজ আছে, এই কাজটাকে বলা হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক। যারা এতদিন ধরে ক্লাস করে আসছো সমস্যার কথা না, কারণ এই সংখ্যাগুলো লেখার পদ্ধতি তো আমি বলেই দিছিলাম।
আচ্ছা, তো এবার দেখো এর পরবর্তীতে আছে গ্যাস ধ্রুবক আর এর মান নির্ণয়। এই গ্যাস ধ্রুবকের মান আমরা বিভিন্ন এককে নিয়ে আসতে পারি। তো দেখো যেটা বলছিলাম যে আমার এই যে মোলার গ্যাস ধ্রুবক আর এই মানটা বিভিন্ন এককে লিখতে পারি, লিটার অ্যাটমসফিয়ার একক, এসআই একক, সিজিএস একক, বিভিন্ন এককের মানটা বের করতে পারি। কারণ আমরা জানি কিন্তু বিভিন্ন এককে এই যে পি এর মান, ভি এর মান, টি এর মান এগুলো কিন্তু বিভিন্ন হয়। এটা কিন্তু তোমাদের প্রথম দিকে পড়াইছিলাম যে এসএটি মানে এসটিপিতে, তারপরে এসএটিপিতে, এনটিপিতে এই জিনিসগুলো কিন্তু তোমাদের একটা ধারণা হয়ে গেছিলো। তো ঠিক ওই রকম দেখো এখানে প্রথমে লিটার অ্যাটমসফিয়ার এককে বের করছে। লিটার অ্যাটমসফিয়ার এককে বের করতে গেলে এখানে আয়তনটা নিতে হবে এই এসটিপিতে, অর্থাৎ 22.414 লিটার। চাপটা নিতে হবে 1 অ্যাটমসফিয়ার, আর মোল সংখ্যা 1 মোল, আর এর তাপমাত্রাটা হলো 273.15 ক্যালভিন নিয়ে এখানে আর এর মানটা বের করলে জাস্ট এই মানটা আসছে 0.082। তোমরা এই পর্যন্ত মনে রাখলে এনাফ, 0.082। এবং এর এককটা কিন্তু আরও ইম্পর্টেন্ট, কারণ 0.082কে লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার ক্যালভিন, লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার ক্যালভিন। আচ্ছা, এই হলো বিষয়। আর এরপরে দেখো এরপরে আছে এসআই এককে। এসআই এককে কী হচ্ছে, এসআই এককে দেখো এখানে এর চাপটা নিচ্ছে সেই প্রমাণ চাপ, অর্থাৎ 101.325 × 10⁻³ নিউটন মিটার স্কোয়ার। আর আয়তনটা নিচে দেখো 22.414 লিটার, ইন্টু 10⁻³ মিটার কিউ নিচ্ছে। কারণ কি এখানে কিন্তু এর আয়তনটা কিউবিক এককে নিতে হয়, কিউবিক মিটার এককে নিতে হয়। এই কারণে কিন্তু এটাকে মিটারে করে নিয়েছি আমরা। আগেরটা কিন্তু আমাদের লিটারে ছিল, 22.414 লিটার। লিটার থেকে আমরা কিসে নিয়ে গেছি, মিটার কিউয়ে নিয়ে গেছি। মিটার কিউয়ে যেতে গেলে আমরা 10⁻³ দ্বারা গুণ করব। এগুলো কিন্তু তোমাদের প্রথম লেকচারে আলোচনা করছিলাম, যারা করেনি তারা আবার রেকর্ডেড ভিডিওটা দেখে নিও, তোমাদের গ্রুপে দেওয়া আছে। আচ্ছা, এই হলো বিষয়। আর এখানে এন 1 মোল আর 273.15 ক্যালভিন তাপমাত্রা, এই মানগুলো বসাইলে আসবে এনে কত, 8.314 জুল পার মোল পার ক্যালভিন। আগে দেখো উপরে ছিল লিটার অ্যাটমসফিয়ার আর নিচে ছিল মোল ছিল আর ক্যালভিন ছিল, তাই উপরে গিয়ে লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার ক্যালভিন। আর এখানে কি হয়েছিল, এখানে দেখো এখানে জুল, ওপরে আসছে জুল, আর নিচের থেকে গেছে মোল পার ক্যালভিন। তোমাদের তো 2-3টা নিয়ম দেখাই দিয়েছিলাম একক বের করা, এগুলো তো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, সিজিএস একক, সিজিএস এককে একই, এখানে আয়তনকে আমরা সেন্টিমিটার কি এককে নেব। এখানে দেখো সিজিএস এককে মানটা বের করা আছে। এখানে চাপটাকে আমরা কিসে করে নেব, 9 সেন্টিমিটার স্কোয়ারে নিয়ে যাব, 9 সেন্টিমিটার স্কোয়ারে নিয়ে যাব। আয়তনটা মিটার কিউবে নিয়ে যাব, আর তাপমাত্রাটা 273.15 ক্যালভিন, আর মোল সংখ্যাটা 1 মোলে নিয়ে যাব। এগুলো জাস্ট তোমাদের জানানোর জন্য, তোমরা এই প্রক্রিয়াটা মুখস্থ করা লাগবে না। মানে এই যে বের করা মানটা, তোমরা জাস্ট মানটা মুখস্থ করা লাগবে, মানটা মুখস্থ করা লাগবে, যেটা আমাদের পরবর্তীতে ছকে আছে। এই মানটুকু মনে রাখা লাগবে। তবে মাঝে মাঝে এখান থেকে বের করতেও বলতেও পারে, খতাকেও চলে আসতেও পারে। এই কারণে জাস্ট বা অঙ্ক করার ক্ষেত্রে মানগুলো কখন কোনটা প্রয়োগ করবা সেগুলো দেখার জন্য আমি জাস্ট কিন্তু একটু বলে দিচ্ছি। তো এখানে দেখো এখানে আর এর মান বের করলে কত আসবে না, 8.32 × 10⁻⁷ আর্ক পার ক্যালভিন পার মোল। আগে যেখানে ওপরে ছিল জুল, জুলের জায়গায় এবার চলে গেছে আর্ক। আর আমরা জানি 1 জুল সমান 10⁻⁷ আর্ক, 1 জুল সমান 10⁻⁷ আর্ক। এই কথাগুলো মাথায় রেখো তোমরা, বা নোট করে নিতে পারো। 1 জুল সমান 10⁻⁷ আর্ক, বুঝতে পারছো? তাহলে দেখ আগেরটা ছিল কি 8.314, মানে এসআই এককে আর কি, 8.314 × 8.314 জুল পার মোল পার ক্যালভিন ছিল। তো ওইখানে আমরা কি করব, এটা 8.314 জুল পার মোল পার ক্যালভিন ছিল। এখন এইখানে কি করছি, এই জুলের থেকে আমরা আর্গে নেব। কেন নেব, কারণ এটা হলো সিজিএস একক। সিজিএস এককে কাজের একক আমরা আর্গ এককে হিসেব করি, আর আমরা এসআই এককে জুলে হিসেব করি কাজের একক। আমরা তোমরা তো পড়ো এসআই এককে কাজের একক জুল, এরকম তোমাদের ফিজিক্স প্রথম অধ্যায় তো তোমাদের শর্ট সিলেবাসে নাই, ওই অধ্যায় এইসব নিয়ে প্রচুর আলোচনা। মানে এই আলোচনাগুলো ওই অধ্যায়, কেন এরকম করতে হবে, কেন এ করতে হবে, তোমাদের তো নাই। শর্ট সিলেবাস দিয়ে তোমাদের অনেক কিছু অজানা রেখে দিছে। তো জাস্ট এই একক ভিত্তিক এই পার্থক্যগুলো হয়। তাহলে আমরা এই জুলের জায়গায় কী বসাবো, আর্ক বসাবো। এই কারণে কিন্তু এই মানের সাথে 10⁻⁷ জাস্ট গুণ করে দিচ্ছি, এই ছাড়া কিছু না, বাকি সব কিন্তু একই আছে। তাহলে 8.314 × 10⁻⁷ আর্ক পার ক্যালভিন পার মোল। এরপর আছে ক্যালোরি এককে, ইঞ্জিনিয়ারিং এককে এই মানগুলো আছে। এটা ক্যালোরি এককে নিয়ে গেলে 1.987 ক্যালোরি মানে পার ক্যালভিন পার মোল। তো আমরা জানি কি, আমরা জানি এক ক্যালোরি সমান 4.2 জুল। এটা কিন্তু আমরা সবাই জানি, 1 ক্যালোরি সমান 4.2 জুল। তাহলে 1 জুল সমান কত হবে, 1 জুল সমান এই 1 ক্যালোরিকে এই 4.2 দ্বারা ভাগ, অর্থাৎ 1 জুল সমান
1/4.2, এটা করলে মেবি 0.24 আসবে না, 24 ক্যালোরি, 1 জুল সমান সমান 0.24 ক্যালোরি। এই সংখ্যাটা দিয়ে ওই 8.314কে গুণ দিলে এই মানটা আসবে না, 1.987 এই মানটা আসবে না। এগুলো কিন্তু মুখস্থ করা লাগে না, তোমাদের ক্যালকুলেটার ইউজ করতে দেয় তো একাডেমিকে, এই কারণে এই মানগুলো কিন্তু মুখস্থ করা লাগে না। যারা একটু ট্যালেন্টেড আছে বা এই জিনিসগুলো কনভার্ট করতে জানে সহজে, তাদের ক্ষেত্রে এগুলো মুখস্থ করা লাগে না। আচ্ছা, তো এই হলো বিষয় যে এগুলো কিন্তু মুখস্থ করা লাগে না, জাস্ট কনভার্ট। মানে তুমি ধরে না এই মানটা মনে আছে তোমার, এই মান থেকে তুমি বাকি সবগুলো মানে যেতে পারবা তুমি। কারণ কি, এখানে দেখো জুল আছে, তুমি এইখান থেকে আমার লিটার অ্যাটমসফিয়ারে যখন যাচ্ছিলে তখন দেখো এটাকে 1000 দ্বারা ভাগ করলে যে মান আসে সেই মানটা ওখানে আছে। এরপরে আবার দেখো এই 8.314 এটা এসে এককে আছে, তো এখান থেকে আমরা যখন আর্গে যাব তখন এই জুলের জায়গায় আর্গ নিয়ে যাব, তাহলে এই কারণে ওর সাথে 10⁻7 গুণ করছি। এরপরে ক্যালোরি এককে যখন নিয়ে যাব তখন ক্যালোরি এককে নিয়ে যেতে গেলে এর সাথে কী করবো, 0.24 গুণ করে দেবো। কারণ কি, ওই যে বললাম 1 ক্যালোরি সমান 0.2 জুল, সরি 1 জুল সমান সমান 0.24 ক্যালোরি, তাহলে যেহেতু ক্যালোরিতে যাবো জুল থেকে, এই কারণে 0.24 গুণ করে দিলে এই 1.987 মানটা আসবে না, 1.987 ক্যালোরি পার মোল পার ক্যালভিন। আর ইঞ্জিনিয়ারিং এককে কী করবো, ইঞ্জিনিয়ারিং এককে দেখো এখানে আর এর মানটা 2783.63, 2783 মাত্র 2783.63 ফুট পাউন্ডাল পার মোল পার ক্যালভিন। কারণ এখানে কি আমাদের ইঞ্জিনিয়ারিং এককে যখন যাব তখন এই চাপের এককটা কেমন হবে, পাউন্ডাল এককে, দেখো এখানে বর্গফুট এককে, বুঝতে পারছো, পাউন্ডাল পার ফিট স্কোয়ার, পাউন্ড বর্গফুট। আর এখানে আয়তনটা তখন আবার ফিটে নিয়ে যেতে হবে, আর তাপমাত্রাটা ক্যালভিনে নিয়ে যেতে হবে, 273 ক্যালভিন নিয়ে মানগুলো বসে দিলে জাস্ট এই প্রক্রিয়াগুলো। এখন এই হলো বিষয়। এখন এই তাহলে এই শখটা কতটা ইম্পর্টেন্ট তাহলে বুঝতে পারছো, এখান থেকে কিন্তু মেডিকেলে প্রশ্ন আসছে বা তোমাদের একাডেমিকেও কিন্তু এই জায়গা থেকে প্রশ্ন আসছে, তো এগুলো কিন্তু ইম্পর্টেন্ট এই মান কয়টা। তো জাস্ট আমি বললাম ক্যালকুলেটার যেহেতু ইউজ করতে দেয় তোমাদের ক্ষেত্রে, একাডেমিকের ক্ষেত্রে জাস্ট একটা মনে রাখলে কনভার্ট করে নিয়ে যেতে পারবা। আর যদি কেউ কনভার্ট করতে না পারো, আমার জাস্ট ঠাড়া মুখস্থ, এটা কিন্তু লাগবেই তোমার ম্যাথ ধরতে গেলে, এমসিকিউর জন্য সব ক্ষেত্রে কাজে লাগবে। তাহলে দেখো লিটার অ্যাটমসফিয়ারে 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার ক্যালভিন, এসআই এককে কত বা জুল এককে কত, 8.314 ইন্টু জুল পার মোল পার ক্যালভিন। আর সিজিএস বা আর্ক এককে কত, 8.32 ইন্টু 10⁻7 আর্ক পার মোল পার ক্যালভিন। ক্যালোরি এককে কত, 1.987, দেখো উল্টো করে গেছে, 987, 1.987 ক্যালোরি পার মোল পার ক্যালভিন। এফপিএস বা ইঞ্জিনিয়ারিং এককে কত, 2783.63 ফুট পাউন্ডাল পার মোল পার ক্যালভিন। এখন আরও একটা কথা মাথায় রাখতে হবে, এই আর এর এককটা তোমরা কিন্তু দেখা যাচ্ছে এই মানটা সঠিক দেওয়া আছে কিন্তু এই এককটা ভিন্ন দেয়া, অর্থাৎ এই যে লিটার অ্যাটমসফিয়ার, দেখো এই যেমন তোমার ধরো প্রশ্নে দেওয়া আছে লিটার অ্যাটমসফিয়ারে এককে আর এর মান কত, আর এর মান 0.082 জুল পার মোল পার ক্যালভিন। এখন এই মানটা কি সঠিক আমারে বলো কেউ দেখি, বলো তো দেখি, কে উত্তর দিবা? না ভাইয়া, ওটা 8.314 হবে, জুল পার মোল পার কেলভিন। জি আচ্ছা, ভাইয়া। হ্যাঁ একজন বলছো ওইদিকে, তবে এখানে তোমার হিসেব করতে হবে কোনটা বলতো, এখানে দেখতে হবে তোমার এককটা, এই এককটা ঠিক নাই, এটাই হলো তোমার মেন বিষয়। এটা এই এককটার জন্য এই মানটা তোমার ঠিক নাই, এটা লিটার অ্যাটমসফিয়ার এই মানটা হবে কিন্তু এর এককটা ঠিক নাই। দেখা যাচ্ছে অন্য একটা অপশনের মধ্যে দেখবে এর এককটা সঠিক করে দেওয়া আছে, এরকমটা কিন্তু হয়, তোমাদের জাস্ট আগে থেকে জানাই রাখছি এবং তোমাদের এক্সাম নেবো সেখানে এইগুলো দেখবা। আচ্ছা, এই হলো বিষয়, এই জিনিসগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। আর আরও একটা কথা, এখানে ক্যালোরি এককে দেখো বলছে যে ফুড ভ্যালু গণনায় ব্যবহার করা হয়, অর্থাৎ আমাদের খাবারের যে একক মানে শক্তির মাত্রাগুলো আমরা মাপি সেগুলো কিন্তু আমরা ক্যালোরি এককে মাপি, তাই না? আর এই যে ফুড পাউন্ড পদ্ধতিতে আমরা কী করি, যান্ত্রিক চাপ পরিমাপ করি, অর্থাৎ তখন বড় বড় যন্ত্র ইউজ করে ইঞ্জিনিয়াররা, তখন তাদের যে চাপগুলো হয় তখন তারা এই চাপগুলো ক্যালকুলেশনের ক্ষেত্রে এই মানটা ইউজ করে। আচ্ছা, এরপরে আছে বোল্টজম্যান ধ্রুবক। তো বোল্টজম্যান ধ্রুবকের ক্ষেত্রে কি বলছে দেখো, বোল্টজম্যান ধ্রুবক আমাদের যে গ্যাসের প্রতি অণু গ্যাস ধ্রুবকের মানকে বোল্টজম্যান ধ্রুবক বলে, গ্যাসের অনুপতি গ্যাস ধ্রুবকের মানকে বলা হচ্ছে বোল্টজম্যান ধ্রুবক। এখন কেমন, এটাকে আমরা কে দ্বারা প্রকাশ করি, কে সমান সমান আর বাই এন এ, কে সমান সমান আর বাই এন এ, কে সমান সমান আর বাই এন এ, বুঝতে পারছো? এ হলো বিষয়। এক্ষেত্রে কি, এক্ষেত্রে আর এর মানটা আমরা তো জানি মোলার গ্যাস ধ্রুবক, এন এটা হলো অ্যাভোগাড্রোর সংখ্যা, তাহলে এই দুইটাকে অনুপাত করলে যে মানটা আসবে সেটাই হলো বোল্টজম্যান ধ্রুবক। তাহলে আর এর মান দেখো তোমার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন, তোমার যদি প্রশ্নে দেখো একক দেখছো যে অপশানে এরকম লিটার অ্যাটমসফিয়ার পার ক্যালভিন পার মলিকিউল দেয়া, তখন তুমি আর এর মানটা কিসে বসাবা, লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার ক্যালভিন এককে বসাবা।
আর তখন এন এর মান তো সবসময় একই 6.022 ইন্টু 10^23 মলিকিউল পার মোল, অর্থাৎ পার মোলে এত মলিকিউল অণু থাকে। এই হলো বিষয়। এই দুটো অনুপাতকে আমরা বিভিন্ন এককে, লিটার অ্যাটমসফিয়ার এককের ক্ষেত্রে কত দেখো 1.36 ইন্টু 10^-25 আসে। তোমাদের মেডিকেল বা অ্যাডমিশনের ক্ষেত্রে কিন্তু আদার্স অ্যাডমিশনে কিন্তু ক্যালকুলেটর ইউজ করতে দেয় না। এই কারণে কিন্তু এই মানগুলো তোমাদের মুখস্থ করে বা একটু টেকনিক্যালি মনে রাখা উচিত। আর যদি একাডেমিকে তোমাদের ক্যালকুলেটর ইউজ করতে দেয়, তোমরা কিন্তু r/n ভাগ করে দিলে ক্যালকুলেটর উত্তর চলে আসে। তো দেখো এখানে আছে 10^-25, 1.36 ইন্টু 10^-25, এখানে দেখো 1.36 আছে লিটার অ্যাটমসফিয়ার এককে। আর এরপরে এসআই এককে দেখো, এসআই এককে আছে 1.38 ইন্টু 10^-23, আগেরটা ছিল 25, এখানে আছে 10^-23 জুল পার মোল পার ক্যালভিন পার মলিকিউল। মানে এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা, প্রশ্ন আছে কিনা জিজ্ঞাসা করতে পারো। বলো 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 ফার্স্ট। এই সবাই রিপ্লাই দেবা, তোমাদের সবাইকে রিপ্লাই দিতে হবে। আমার কথা হলো এরকম, আমার অ্যাক্টিভ দরকার, তোমাদের এই ইনঅ্যাক্টিভ আমার দরকার না। যে ক্লাসে ঢুকে চ্যাটিং করে বেড়াবা বা আদার্স ঘুরে ফিরে বেড়াবা, এটা আমি সহ্য করবো না। প্রত্যেকে রেসপন্স দিতে হবে। আমার সাথে এই যারা ক্লাসে আছে সবাই রেসপন্স দেবে। আচ্ছা এখানে কি সমস্যা আছে? এক এক করে রিপ্লাই দাও সবাই। এই রিফাত কি করছে? রিফাত ক্লাসে আসো? হ্যালো, আচ্ছা রিফাত শুনতে পাচ্ছ আমার কথা? আচ্ছা বাকিরা আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো, রিপ্লাই দিতে হয় না, আনমিউট করে কথা বলতে হয়। আমি জাস্ট দেখতে চাচ্ছি সবাই অ্যাক্টিভ আছে কিনা, আমার কথা ওটা এটাই। আচ্ছা তো এবার দেখো এখানে এর পরবর্তীতে আছে আদর্শ গ্যাস সমীকরণের ব্যবহার দিয়ে কিছু কথাবার্তা আছে, এগুলো তেমন দরকার নাই। আমি জাস্ট মোল সংখ্যা আণবিক ভর বের করা এগুলো। আচ্ছা এখান থেকে একটু বলে দেয়, এখানে কিন্তু গ্যাসের আণবিক ভর বের করার জন্য আমরা যে সূত্রটা মানে পিভি সমান এনআরটি করি, পিভি সমান এনআরটি, এখানে এই সূত্র দিয়ে কিন্তু অনেকগুলো ম্যাথ আছে। এখানে দেখা যাচ্ছে এন এর জায়গায় W/m আর/টি বসি এইখানে এম এর মানটা তো তোমরা এমনি চাইলেই বের করতে পারো, বাকি মান কয়টা দেওয়া থাকে এম এর মানটা বের করতে হয়। এই এম এর মানটা কি গ্যাসের আণবিক ভর, আণবিক ভর দিয়ে মাঝে মাঝে জাজ করতে বলে যে ওখানে কোন গ্যাস অণু রয়েছে। অর্থাৎ আণবিক ভর তুমি বের করে দেখলে 32 আসছে, তাহলে বুঝলা তুমি সেখানে অক্সিজেন আছে। বা এখানে দেখো আণবিক ভর বের করে দেখলা ধরো 4 আছে, তাহলে তুমি ধরে নিলা ওখানে বুঝতে হবে তাহলে কি এখানে হিলিয়াম আছে। তো এরকমভাবে কিন্তু তোমার বের করতে হতে পারে ম্যাথ করার ক্ষেত্রে। এরপরে দেখো চার্লসের যে সমন্বয় সূত্র আমরা পড়ছিলাম, বয়েল চার্লস অ্যাভোগাড্রো তিনটা যে সমন্বয় সূত্র, সেই তিনটা সমন্বয় সূত্রের উপর ভিত্তি করে কিছু ছোটোখাটো ম্যাথ আছে, যেগুলো সবাই বাসায় প্র্যাকটিস করবা, সমস্যা হলে দেখাই দেবো। আচ্ছা তো এই হলো বিষয়। এরপরে আমরা জাস্ট চলে যাই, এখানে বোর্ড কোশ্চেন তেমন কিছু নাই, থাকলে আমি সলভ করে দিতাম। আচ্ছা এইখানে দেখো একটা কথা আছে যে দিনাজপুর বোর্ড 2015-তে আসছে যে 8 গ্রাম হিলিয়াম এর জন্য আদর্শ গ্যাস সমীকরণ কোনটি। আচ্ছা দেখি কে আগে বলতে পারে এটা, 8 গ্রাম হিলিয়ামের জন্য আদর্শ গ্যাসের সমীকরণ কোনটা? কে বলতে পারবে? ভাইয়া গ নম্বরটা। আচ্ছা গ নম্বরটা কেন হলো বুঝাই দাও, সবাই বুঝুক। উত্তর দিছিলে কে, ঈশিতা না? জি ভাইয়া। আচ্ছা কেন হলো বলো। জাস্ট আমি তো উত্তর ইয়ে করবো না, আমি জাস্ট আমার কথা হলো কেন হলো। তুমি যে একটা উত্তর দিছো, তোমার তো একটা যুক্তি দিয়ে দিছো, সেই যুক্তিটা কি? আচ্ছা তোমাদের অবস্থা খারাপ, আমার এতে করলে ক্লাস শেষ হবে না। আচ্ছা আমি বলে দিচ্ছি, দেখো তোমার বলছে কি 8 গ্রাম হিলিয়াম গ্যাসের জন্য আদর্শ গ্যাস সমীকরণ, তোমরা আদর্শ গ্যাসের সমীকরণটার সাথে সাথে লিখে ফেলবা পিভি সমান এনআরটি। দেখো এখানে কিসের মান দেওয়া আছে, এখানে জাস্ট মান দেওয়া আছে কিসের, হিলিয়াম দেওয়া আছে আর 8 গ্রাম দেওয়া আছে। 8 গ্রাম দিয়ে বোঝাচ্ছে এর কিন্তু ভর দেওয়া আছে, যেটাকে আমরা ডাব্লু বা আদার্স তুমি যা দিয়ে প্রকাশ করতে পারো। আর হিলিয়াম দেওয়া মানে এর আণবিক ভরটা কিন্তু আমরা জানি, এর আণবিক ভর হলো 4।
এর আণবিক ভর বড় হাতের এম, এটা হলো 4 দেওয়া আছে। এই দুইটা মান কিন্তু প্রশ্ন তোমার দেওয়া আছে। তার মানে আমরা এইখানে পিবি সমান সমান এন এর জায়গায় আমরা তাহলে বসালাম কি W/m আর টি। তাহলে দেখো ডাব্লিউ এর মান দেওয়া কত, ডাব্লিউ এর মান দেওয়া 8 আর এম এর মান দেওয়া কত 4 আর 8টি। তাহলে এখানে কাটাকাটি করলে কত হচ্ছে 2। তার মানে বোঝা যাচ্ছে কি পিবি সমান সমান 2/8টি। এই কিন্তু কথায় পিবি সমান সমান তাহলে আসছে 2/8টি। এই কারণে কিন্তু এই উত্তরটা হয়েছে। বোঝা গেছে সবার? জি ভাইয়া। আচ্ছা জি ভাইয়া। আচ্ছা, তো আমরা তাহলে সামনের দিকে দেখাই। আচ্ছা এখানে এইটা আমার এটা গত ক্লাসের যারা ছিল তারা বলবা মাস্ট, না হলে আজকে তোমাদের বের করে দেবো এখান থেকে এক এক করে, কেউ যদি উত্তর না দিতে পারো। বলো বায়ুমণ্ডলের সর্বনিম্ন তাপমাত্রা কত? আমি এক্সামেও দিয়েছিলাম। -93°C। হ্যাঁ হ্যাঁ, -93°C। -93°C। এই যারা এক্সামে ভালো করে রেগুলার দিচ্ছে তারাই উত্তর দিচ্ছে, আর বাকিরা কি করছে বুঝলাম না। বেশ বাজে একটা অবস্থা, এবার এদের ওপর অন্য ব্যবস্থা করতে হবে। রাখো। আচ্ছা এরপরে দেখো অনেকগুলো ম্যাথ আছে, এইখান থেকে ম্যাথগুলো তোমরা প্র্যাকটিস করবা এবং মাস্ট এই বোর্ড কোশ্চেন যেগুলো আছে এখানে দেখো বোর্ড কোশ্চেন অনেকগুলো আছে, এগুলো মাস্ট প্র্যাকটিস করবা। আমি কিন্তু সবার খাতায় দেখতে চাই, অন্তত বোর্ড কোশ্চেনগুলো কিন্তু খাতায় করে দেখতে চাই আমি। অঙ্কগুলো তেমন কিছু নেই এতক্ষণ ধরে, মানে এই যে আগের ক্লাস আর এই ক্লাস মিলে যে অঙ্কগুলো দেখালাম এই অঙ্কগুলো আসছে কম বেশি, মানে এই যে সূত্রগুলো দেখাইছি এর উপরেই টুকিটাকি। সমস্যা হলে আমি আসি, জাস্ট করে ফেলবা তোমরা। আর সবগুলো দরকার নাই, জাস্ট তোমরা বেছে বেছে করতে পারবা। বোর্ড কোশ্চেন মাস্ট দরকার, এখানে কয়েকটা বোর্ড কোশ্চেন আছে মাস্ট করা লাগবে। আচ্ছা এরপরে আছে দেখো গ্যাসের আংশিক চাপ আর ডাল্টনের সূত্র আছে। অর্থাৎ আমাদের বিজ্ঞানী ডাল্টন তিনি কি করছিলেন, তিনি এই গ্যাসের আংশিক চাপের উপর ভিত্তি করে একটা সূত্র দিছিল। সূত্রটা কি? আচ্ছা তার আগে একটা কথা বলি, সেই সূত্রটা কিভাবে করছিল তিনি দেখছেন। দেখো ডাল্টনের আংশিক চাপ সূত্র থেকে তিনি দেখছেন ডাল্টন দেখছে কি বায়ু আর জলীয় বাষ্পের মিশ্রণ দিয়ে একটা পরীক্ষা করছিল। তখন সেই পরীক্ষার সময় তিনি দেখছেন যে শুষ্ক বায়ুতে যে জলীয় বাষ্প মেশালে ওই জলীয় বাষ্পের চাপের সমপরিমাণ চাপ যোগ হয়ে মোট চাপ বেড়ে যায়। অর্থাৎ তুমি যখন এই যে শুষ্ক বায়ু ছিল তার মধ্যে তুমি জলীয় বাষ্প যোগ করছো, ধরো পি ড্রাই দিয়ে বোঝাচ্ছে শুষ্ক, একটা শুষ্ক বায়ুর একটা চাপ আছে, সেই শুষ্ক বায়ুর মধ্যে তুমি আবার কি করছো জলীয় বাষ্প মিশাচ্ছ, ভ্যাপ দিয়ে বোঝাচ্ছে জলীয় বাষ্প। হ্যাঁ তো এই জলীয় বাষ্প যখন তুমি মিশাচ্ছ একটা পাত্রের মধ্যে, ধরো তুমি ওখানে শুষ্ক বায়ু কিছু আছে ওর মধ্যে তুমি আবার জলীয় বাষ্প ঢুকালে দেখা যাচ্ছে ওই পাত্রের চাপটা বেড়ে গেছে, ওই যে গ্যাসটা ছিল ওই গ্যাসের মোট চাপটা বেড়ে গেছে, এই দুটার মান যোগ হয়ে মোট চাপটা বেড়ে গেছে। তো এই যে মোট চাপটা বেড়ে গেছে এইটা দেখেই তিনি এই সূত্রটা আস্তে আস্তে আবিষ্কার করলো। তো তিনি কি আবিষ্কার করছে দেখো, বলতেছে কোনো নির্দিষ্ট তাপমাত্রায়, আবার দেখো কোনো নির্দিষ্ট তাপমাত্রায় বলতেছে কি বিক্রিয়াহীন কোনো গ্যাস মিশ্রণের, নির্দিষ্ট তাপমাত্রায় বিক্রিয়াহীন কোনো গ্যাস মিশ্রণের। বিক্রিয়াহীন কেন বলতেছে, কারণ একটা পাত্রের মধ্যে তুমি দুই প্রকার গ্যাস নিলা, তারা যদি বিক্রিয়া করে ফেলে তাহলে তুমি এই মোট চাপ তো আর বের করতে পারবা না। এই কারণে বলছে কোনো নির্দিষ্ট তাপমাত্রায় বিক্রিয়াহীন কোনো গ্যাস মিশ্রণের কোনো একটি উপাদান গ্যাস ওই মিশ্রণের সমস্ত আয়তন একাকি দখল করলে যে চাপ প্রয়োগ করতো তাকে ওই গ্যাসের আংশিক চাপ বলা হয়। আর ওই যে আংশিক চাপটা আসলো ওই আংশিক চাপটা কী হবে, মানে ওই যে মিশ্রণ ওই মিশ্রণের মোট চাপ হবে ওই আংশিক চাপগুলো যোগফলের সমান। এটাই হলো ডাল্টনের আংশিক চাপ সূত্র। কথাকে চলে আসে। এখন আমি তোমাদের একটু থিওরিটা দেখাই কেমন। ধরে নাও এই একটা পাত্র, এই পাত্রের মধ্যে ধরো হাইড্রোজেন গ্যাস আছে, অক্সিজেন গ্যাস আছে, নাইট্রোজেন গ্যাস আছে। এখন এই হাইড্রোজেন গ্যাসের জন্য আলাদা একটা চাপ, মানে সে একটা চাপ প্রয়োগ করে, অর্থাৎ সে কি গ্যাস যেহেতু ছোটাছুটি করবে বলে দেয়ালে একটা চাপ প্রয়োগ করবে, অক্সিজেন গ্যাসে একটা চাপ প্রয়োগ করবে, নাইট্রোজেন গ্যাসে একটা চাপ প্রয়োগ করবে। এখন ধরে নাও তুমি এই অক্সিজেন গ্যাসটা ওই সেম পাত্রে শুধুমাত্র অক্সিজেন গ্যাসটা রাখছো এবং এই অক্সিজেন গ্যাসটা কী করছে এই পাত্রের সমস্ত আয়তন একা দখল করে নিছে। এখন যদি এমন হয় এই অক্সিজেন গ্যাসটা এই পাত্রের সমস্ত আয়তন একা দখল করে নিয়ে যে চাপ প্রয়োগ করতে পারবে সেটাকে তার বলা হচ্ছে আংশিক চাপ। সেই কথাটাই কিন্তু এখানে বলা আছে। ওই গ্যাস মিশ্রণের কোনো একটি গ্যাসকে যদি কোনো একটা পাত্রে রাখা হয় এবং ওই পাত্রে যদি সমস্ত আয়তন সে একাকি দখল করে যদি সে যে চাপ প্রয়োগ করবে সেটাকে বলা হচ্ছে তার আংশিক চাপ। এরকম আংশিক চাপগুলো এই গ্যাসের আংশিক চাপ, এই হাইড্রোজেনটা যদি থাকে এরকম তার আংশিক চাপ, ধরো নাইট্রোজেন আছে ওই পাত্রের মধ্যে ওই নাইট্রোজেনের আংশিক চাপ, এরকম চাপগুলোর যোগফল যে আংশিক চাপগুলো আছে সেই আংশিক চাপগুলোর যোগফল কিসের সমান হবে, মোট চাপের সমান হবে। আংশিক চাপগুলোর যোগফল মোট চাপের সমান, এটাই হলো ডাল্টনের আংশিক চাপ সূত্র। এখন বুঝতে পারছো কিনা সবাই? রেসপন্স করো, সমস্যা থাকলে আবার বলো। আমি কিন্তু সবাই রেসপন্স পাচ্ছি না। জি ভাইয়া। আচ্ছা
ঝড়ের বেগে সবার সাথে জিভাবে করতে যেও না, তোমাদের সমস্যা থাকলে বলবা, সলভ হয়ে যাবে, তা নাহলে কিন্তু নিজেরাই পস্তাবে, আমার কিছু না। আচ্ছা, তো দেখো এইখান থেকে এই যে ডাল্টনের আংশিক চাপ সূত্র থেকে আমরা কি করছি, এই সূত্রটা প্রমাণ করছে আর কি, মানে আমরা যে কথাগুলো বলছি সেই কথাগুলো সত্যতা প্রমাণ করছে। তো সেই প্রমাণ করার ক্ষেত্রে কিছু এরা প্রমাণ করছে, এরা দেখো সেই পিবি সমান সমান এনআরটি, ওখান থেকে পি এর মান বের করছে, আবার পিবি সমান এনআরটি এখানে ধরো আলাদা আলাদা গ্যাসের ক্ষেত্রে নিচ্ছে, এখান থেকে প্রত্যেকটার পি এর মান বের করছে, করে ওই পিগুলো যোগফল করছে, আর এই সাইডে এই যে মানগুলো আছে এনআরটি বাই ভি, ওই মানগুলো যোগ করে দিছে। তো এখানে আরটি বাই ভি এই মানটা কি কনস্ট্যান্ট ধ্রুবক সব গ্যাসের ক্ষেত্রে, মানে যেহেতু পাত্রের আয়তনটা তো আমরা চেঞ্জ করছি না, যে পাত্র নিয়েছিলাম সেই পাত্রে রাখছে, তাহলে কি পাত্রের আয়তন তো চেঞ্জ হচ্ছে না, এখানে এটা ধ্রুবক। আর এর মান তো আমরা জানি ধ্রুবক, তাপমাত্রাটা এখানে ধ্রুবক থাকে, কারণ কি আমরা বলছিলাম স্থির তাপমাত্রায়, তাহলে তিনটা ফ্যাক্টর কিন্তু ধ্রুবক, শুধু পার্থক্য কি ওই গ্যাসের মোল সংখ্যাটা পার্থক্য আছে। তো এখানে এই মোল সংখ্যাটাকে যোগ করলে আমরা মোট এন ধরছি, সবগুলো মোল সংখ্যা যোগ করে আমরা ধরছি মোল সংখ্যা এন। তো এইখানে দেখো তাহলে P1 P2 P3 যোগফল, এবার ডট ডট অসংখ্য গ্যাসের চাপগুলো যোগফল, সমস্যা নিয়ে পাচ্ছি কী পাচ্ছি, আগে আরটি বাই ভি ছিল, আর তার সাথে শুধুমাত্র এনটা যোগ হয়েছে, তাহলে এন আরটি বাই ভি। আর এই পাশে যে চাপগুলো আছে সেই চাপগুলোকে যদি আমরা মোট চাপ বলি, সেই চাপগুলোকে যদি আমরা মোট চাপ বলি, তাহলে এই চাপকে পি দিলি, এই পি বলি, তাহলে এই পি ক্ষেত্রে দেখো পিবি সমান সমান, তাহলে আমরা কী পাচ্ছি এনআরটি, এই কথাটা বলতেছে। আর এই যে দেখো এই যে আমরা সবগুলো চাপ যোগ করে মোট চাপ লিখছি, এই হলো সেই ডাল্টনের আংশিক চাপ সূত্র, প্রত্যেকটা গ্যাসের আংশিক চাপগুলো যোগফল মোট চাপের সমান হচ্ছে। যে কথাটা বলছি আবারও এই প্রমাণ করে দেখানো আছে, প্রমাণ তোমাদের পরীক্ষায় আসে না, তারপরে জাস্ট একটু বলে দিলাম। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আছে, গত পরীক্ষায় দিছিলাম মেবি, বলো এসএটিপিতে গ্যাসের মোলার আয়তন কত লিটার, বলো দেখি, কে বলতে পারবা? হ্যাঁ, 24.97 লিটার। এটা কিন্তু তোমরা বেশিরভাগ স্টুডেন্টই ভুল করছিলে, অপশানে আমি 22.57 দিয়ে রাখছিলাম, তোমরা কিন্তু সেটা দেখাইছিলা। এই জিনিসগুলো কিন্তু তোমাদের চেঞ্জ করতে হবে, সবসময় খেয়াল রাখবে তুমি কি কোনটা দাগাচ্ছ, কেন দাগাচ্ছ। তুমি একটা অপশান দাগানোর আগে ভাববা যে এটা আমি দাগাচ্ছি, কেন দাগাচ্ছি, এটা দাগালে যদি ভুল হয় আর সঠিক হয় সবগুলো বিবেচনা করে কাজ করতে হবে। কারণ একবার দাগিয়ে ফেললে তুমি কিন্তু হয়তো অনলাইন তোমাদের আছে যে আবার দিতে পারছো, কিন্তু আবার আমরা এরকমও করতে পারি যে পরবর্তীতে একবার দাগালে আর হবে, মানে পরে আর দাগানো যায় না। তো ওটা করলে কি হয়, মাঝে মাঝে স্টুডেন্টরা বলে যে ভাইয়া এই আমরা হাত সরাতে গিয়ে দাগ চাপ পড়ে গিয়েছিল, এই হয়েছিল, এই কারণে আমরা কিন্তু ওটা দেইনি, সুযোগ দিচ্ছি। কিন্তু অফলাইনের ক্ষেত্রে কিন্তু একবার গোল পূরণ করা হয়ে গেলে তুমি কিন্তু চেঞ্জ করতে পারবে না, এই কারণে এই জিনিসগুলো কিন্তু তোমাদের এখন থেকে সতর্ক হতে হবে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন লিখছি, আদর্শ গ্যাসের সমীকরণ কোনটা, বলো দেখি। আচ্ছা, ঠিক আছে। এখন এরপরে দেখো, এরপরে মোল ভগ্নাংশ বের করা আছে। মোল ভগ্নাংশ কীভাবে বের করতে হয়, এখন ধরে নাও তুমি একটা গ্যাস মিশ্রণ নিছো, গ্যাস মিশ্রণের মধ্যে তোমার ধরো নাইট্রোজেন আছে, হাইড্রোজেন আছে, ধরো আর অক্সিজেন আছে, তিনটা গ্যাস আছে একসাথে। এখন এই ধরে নাও এই অক্সিজেন আছে 2 মোল, হাইড্রোজেন আছে ধরো 3 মোল, নাইট্রোজেন আছে ধরো 1 মোল, এই তিনটা আছে। হ্যাঁ, এখন কী হবে, এখানে কি হলো, এখানে যে মোল ভগ্নাংশ আমরা কীভাবে বের করবো, তাহলে মোল ভগ্নাংশ সমান সমান উৎপাদনের মোল সংখ্যা, উপাদানের মোল সংখ্যা বা গ্যাস মিশ্রণের মোট মোল সংখ্যা। কেমন, ধরো না তুমি অক্সিজেনের ক্ষেত্রে, ধরো এই অক্সিজেনের ক্ষেত্রে মোল ভগ্নাংশ বের করবা, তাহলে অক্সিজেনের ক্ষেত্রে মোল ভগ্নাংশ বের করতে গেলে কী করতে হবে, এর মোল সংখ্যা অর্থাৎ 2 বাই এই যে পাত্রে যে কয়টা গ্যাস থাকবে, ধরেন এই পাত্রে এই কয়টা গ্যাস একসাথে আছে, এই প্রত্যেকটা গ্যাসের মোল সংখ্যা যোগফল, দেখো 2 + 3 + 1, 3 আর 2 5 আর 1 6, টোটাল 6, এটা দিয়ে ভাগ করতে হবে, করলে আমরা মোল ভগ্নাংশ পাবো। আর এর সাথে কী হয়, এর সাথে গুণ মোট চাপ আসে, সেটা তখন করি কি, সেটাকে বলে আংশিক চাপ। আমরা মোল ভগ্নাংশের ক্ষেত্রে কি করব, মোল ভগ্নাংশ কীভাবে বের করব, কোন একটা গ্যাসের মোল সংখ্যা ভাগ মোট মোল সংখ্যা, ওই গ্যাসে যতগুলো উপাদান আছে সবগুলোর মোট মোল সংখ্যা যোগ করে। আর যখন এই মোল ভগ্নাংশের সাথে যখন আমরা পাত্রে মোট চাপটা গুণ করে দেব, তখন সেটাকে বলা হয় হলো আংশিক চাপ, তখন সেটাকে কি বলা হয়, আংশিক চাপ, যেটা তোমাদের ফার্স্ট পার্টের 4র্থ অধ্যায় ওই নিয়ে আলোচনা আছে, ওখানে করবে তোমাদের ক্লাসে, যখন যে ভাই নেই, আমি নেই বা অন্য কেউ নয়, আলোচনা করবে সেখানে। তো এই হলো বিষয়, এখানে কিছু মানটান দেয়া আছে, জাস্ট দেখো এখানে মোট চাপ বের করছে 760 মিলিমিটার পারদর্শী চাপ, মানে আমাদের বায়ুতে যে গ্যাস মিশ্রণগুলো আছে সেই গ্যাস মিশ্রণগুলোর যে আংশিক চাপগুলো যোগফল মোট চাপের সমান হচ্ছে কিনা সেখানে একটু প্রমাণ করে এখানে দেখাইছে। তো আমাদের বায়ুতে যে অ্যাটমসফিয়ার চাপ, বায়ুর চাপ, সেটা কিন্তু প্রমাণ করে দেখানো গেছে এখানে করে। মানটান আছে, এগুলো দরকার নেই, জাস্ট তেমন দেখাবো না এগুলো। এরপরে
একটা কথা আছে যে এসএটিপিতে গ্যাসের চাপ কত? উত্তর দাও দেখি, কে দিতে পারবা? এসএটিপিতে গ্যাসের চাপ কত? 100 কিলো গ্যাসকে 100 কিলো গ্যাস। আচ্ছা এই তো পারছে। আর সই 2-1 জন উত্তর দিচ্ছে, বাকিরা কি ঘুমোচ্ছে? ভাই বলতেছি বাট নেটের জন্য হয়তো যাচ্ছে না। আচ্ছা বলতে হবে, আস্তে আস্তে অভ্যাস করতে হবে। আচ্ছা এখানে আছে বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাসের আংশিক চাপ কত? দেখতে পাচ্ছ এই টাইপের এমসিকিউ মাঝে মাঝে চলে আসতে পারে। এই কারণে জাস্ট আমি এখানে বলতে চাচ্ছিলাম না মানগুলো মুখস্থ করতে, তারপরে জাস্ট 2-1টা মান এখানে তোমরা মনে রাখবা। এখানে যে মানগুলো দেয়া আছে, এখানে দেখো দেয়া আছে নাইট্রোজেন গ্যাসের আংশিক চাপ কত, 593.4 মিলিমিটার এইচজি। আর কার্বন ডাইঅক্সাইড এই দুইটা মাথায় রাখতে পারো, 0.3 মিলিমিটার এইচজি পারদস্তম্ভ চাপ। তো এই মান দুটো তোমরা চাইলে মনে রাখতে পারো, বুঝতে পারছো? জাস্ট তেমন আসতে দেখা যায় না। তারপর এই যেমন তোমাদের বইয়ে একটা এমসিকিউ তৈরি করে রাখছে, তো যে টিচার প্রশ্ন করছে সে যদি দেখে যায় এই বই এটা আছে, সে দেখা গেলো এটা ডাইরেক্ট তুলে দিছে। তো এরকমটা মাঝে মাঝে হয়ে আসে। এই কারণে তোমরা এই মানগুলো 2-1টা মান মনে রাখবা, যেগুলো ওগুলো হলো বায়ুতে, বায়ুর গ্যাস সময়ের আংশিক চাপ, তো এটা হলো ফিক্সড মান, এই মানটাই ফিক্সড। এই কারণে দেখা যায় টিচাররা 2-1টা এমসিকিউ এটা তুলে দেয়। কত আমি আবার বলছি দেখো, 593 পয়েন্ট সবচেয়ে বেশি মান নাইট্রোজেনের। যেহেতু বায়ুতে নাইট্রোজেন সবচেয়ে বেশি পরিমাণে থাকে, এই কারণে চাপটাও কিন্তু বেশি পরিমাণে হবে। আর কার্বন ডাইঅক্সাইড সবচেয়ে কম পরিমাণে, এই কারণে কিন্তু কার্বন ডাইঅক্সাইডের চাপটা সবচেয়ে কম ছিল। এভাবে কিন্তু তোমরা আইডেন্টিফাই করতে পারো। আচ্ছা এরপরে ছোটোখাটো 2-1টা ম্যাথ আছে। এই ম্যাথটা তোমরা কীভাবে ক্যালকুলেশন করবো আমরা কেউ বলতে পারবা? এখানে চাপ দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, 1/v আছে, ওটাকে ভি করে নিলাম। এখানে চাপ বের করতে হবে। তাপমাত্রা দেওয়া আছে 25°C তাপমাত্রা, তার মানে এটা বয়েলের সূত্র নির্দেশ করছে, এছাড়া কিছুই না। আচ্ছা এই হলো বিষয়। এরপরে দেখো, এরপরে জাস্ট এখানে তেমন কিছু নাই। তো এরপরে ছোটোখাটো কয়েকটা ম্যাথ আছে। তো আরও একটা কথা তোমাদের বলে নেই, তোমাদের যখন গ্যাসের আংশিক চাপ সূত্র পড়লাম, তোমরা এই ক্ষেত্রে মনে রাখবা তোমাদের কোনো কোনো ক্ষেত্রে ম্যাথ করতে হতে পারে এরকমভাবে। তোমরা সেক্ষেত্রে কী করবা, পিভি সমান P1V1 প্লাস P2V2 প্লাস P3V3, এভাবে ডট ডট, বুঝতে পারছো? এভাবে যত দেওয়া থাকবে সেক্ষেত্রে কিছু কিছু ম্যাথ এই সূত্র তোমাদের করতে হতে পারে। পিভি সমান P1V1 P2V2 প্লাস P3V3 ডট ডট ডট, এরকম যে কয়টা গ্যাস থাকবে সেই কয়টার ক্ষেত্রে এটা দিয়ে তোমাদের বোর্ড কোশ্চেনে ম্যাথ আসছে। তো এই ক্ষেত্রে এখন আমি দেখো তোমাদের এখানে একটা ম্যাথ আছে, আমি জাস্ট একটা ম্যাথ দেখাই দেই। আচ্ছা এই হলো বিষয়, এখন কোনটা দেখাবো? এখানে কয়টা ম্যাথ আছে? একটাই ম্যাথ, 1.44 1.45 আর একটা ম্যাথ আছে, যে কোনো একটা দেখালে হয়। আচ্ছা তো একটাই দেখায়, যে কোনো একটা। সাপোজ এইখানে দেখো বলতেছে যে, আচ্ছা এর আগেরটা দেখাইছি, তারপর এটা দেখো, দুইটা দেখা দিচ্ছি একটু করে। বলতেছে দেখো প্রথমটা বলছে এ গ্যাসের অণুর সংখ্যা বের করো। তো এইখানে দেখো এইটা হলো সেই এ গ্যাস। এ গ্যাসের কাছে তাপমাত্রা দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, চাপ দেওয়া আছে, পি ভি টি সব কিছুই দেওয়া আছে, বুঝতে পারছো? তাহলে এখান থেকে তুমি এন এর মানটা বের করে নিবা, বুঝতে পারছো? এখান থেকে এন এর মানটা বের করে নিবা। আচ্ছা তো দেখো যেটা বলছিলাম, যে এইখানে দেখো সব কিছু দেওয়া আছে, তুমি এন এর মানটা বের করে নিবা। এই এন সমান এন ইন্টু এন, এই সূত্র করে দিলে তোমার এই অনুসংখ্যা বের হয়ে চলে আসবে। জাস্ট এমন কিন্তু কোশ্চেন, কোনো অঙ্ক না, দেখছো বোর্ড কোশ্চেন কিন্তু। যেহেতু তোমাদের রিটেনটা একটু বলি, তা না হলে কেমন একটা দেখায়। আচ্ছা এরপরে বলছে দেখো যে স্টপ ককটি খুলে দিলে, বুঝতে পারছো? এখানে দেখো দুইটা গ্যাস আছে পাশাপাশি, দুইটা পাত্রে। এখন এটাকে একটা স্টপ কক দ্বারা আটকিয়ে রাখছে। দেখে এই যদি স্টপ ককটা যখন আটকায় রাখছে, গ্যাসটা কিন্তু এই গ্যাস এর মধ্যে আসতে পারছে না, এই গ্যাস এর মধ্যে আসতে পারছে না। এখন যদি এই স্টপ ককটা খুলে দেয়, দিলে কী হবে, এই গ্যাসটা এর মধ্যে আসতে চাইবে, এই গ্যাসটা এর মধ্যে আসতে চাইবে, কী হবে, এদের মধ্যে একটা মিশ্রণ তৈরি হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? তো ওই ক্ষেত্রে কী হবে, ওই ক্ষেত্রে বলছে দেখো যে উভয় পাত্র খুলে কী হলো, মানে যদি স্টপ ককটি খুলে উভয় পাত্রে সংযোগ দেয়, তাহলে গ্যাস মিশ্রণের মোট চাপ একই তাপমাত্রা এবং 40°C তাপমাত্রায় গণনা করো। অর্থাৎ মোট চাপ আমাদের কী বের করতে হবে, পি বের করতে হবে। মোট চাপ আমাদের পি বের করতে হবে। তো পি বের করবো কী করে, দেখো এখানে কিন্তু মানে আমরা এই ক্ষেত্রে দেখো P1 দেওয়া আছে, V1 দেওয়া আছে, এক্ষেত্রে P2 দেওয়া আছে, V2 দেওয়া আছে। আর আমরা সূত্র তাহলে কী করবো, পিবি সমান এটা জয়েন দিচ্ছে এখন। আচ্ছা দেখো, তো পিবি সমান কী করবো, পিবি সমান P1 V1 প্লাস P2 V2, এই সূত্রে করবো, বুঝতে পারছো?
এই সূত্রে করলে অঙ্কটা মিলে যাবে। অর্থাৎ এই P1 V1 এর মান দেওয়া আছে, P2 V2 এর মান দেওয়া আছে। তোমার এই ভিটা কি, ভিটা হলো মোট আয়তন। তো কখনো কখনো পাত্রের মোট আয়তন দেয়া থাকে, কখনো কখনো এই দুইটা আয়তনকে তোমার যোগ করে নিতে হবে। কখনো কখনো পাত্রের মোট আয়তন দেয়া থাকবে, কখনো কখনো এই দুইটা আয়তনকে যোগ করে নিতে হবে। নিয়ে এখানে ভি এর মান বসে দিলে এখান থেকে পি এর মানটা বের করলেই তোমার অঙ্কটা হয়ে যাচ্ছে। প্রথম পার্ট কিন্তু হয়ে গেছে। এরপরে বলছে 40°C তাপমাত্রায় এটা গণনা করতে বলছে। দেখো এই 27°C তাপমাত্রায় তুমি একটা চাপ পাইছো পি, আর এটা ডি দেওয়া আছে। আর একইভাবে আর 40°C তাপমাত্রার ক্ষেত্রে তাপমাত্রা এটা ধরে নাও T1, এটা P1, এটা হলো T2, আর তুমি মোট চাপ তো বের করছিলে সেটা ধরে নাও P2। দিয়ে এখান থেকে জাস্ট মানটা বের করতে হবে, এছাড়া কিছুই না। এই হলো বিষয়। এরপরে যদি আমরা সামনে যাই, আর সামনের ক্ষেত্রে দেখো এরপর আরও একটা ম্যাথ আছে। এখানে বলছে দেখো স্টপ কক্ষে বন্ধ করা থাকা অবস্থায় 25°C তাপমাত্রায় নাইট্রোজেন গ্যাসের অনুসংখ্যা বের করো। এই টাইপের ম্যাথ কিন্তু অনেকগুলো আছে বোর্ড কোশ্চেনে, তো এটা কিন্তু তেমন কঠিন কিছুই না। এরপরে বলছে দেখো উল্লেখিত যে পর্যবেক্ষিত মোট চাপ ডালটনের আংশিক চাপ অনুসরণ করে কিনা। অর্থাৎ ওই যে বলছিলাম গ্যাস অনুসমের আংশিক চাপগুলো যোগফল মোট চাপের সমান, তো সেইটা সমান হচ্ছে কিনা। অর্থাৎ তুমি কী করবে, এখানে আলাদা আলাদা P1 V1 বের করবা, আলাদা P2 V2 বের করবা, করে এর একটা মান আসবে, এর একটা মান আসবে, দিয়ে সেই মান দুটো যোগ করবা। যোগ করে দেখবে এখানে যে মোট চাপের মানটা দেওয়া আছে সেই মোট চাপের মানে সমান হচ্ছে কিনা। জাস্ট এইটুকুই। দেখো এখানে সেই করে মোট চাপ পি বের করছে, এই পি আসছে এত, আর এখানে P1 V1 P2 V2 করে একটা মান আসছে, সেই মানটা করে দেখায়নি হয়তো এরা। এখানে হলো পর্যবেক্ষণ সঠিক হয়নি দেখাইছে, যেহেতু এখানে P1 V1 করলে এই মানটা আসে না। এই পার্টটুকু করলে হয়ে যাচ্ছে তোমাদের, এখানে তেমন কিছু না। আচ্ছা, এই হলো বিষয়। এখন এই ম্যাথ দুটো করতে সমস্যা আছে কিনা আমারে বলো। এখানে কিন্তু অনেকগুলো ম্যাথ আছে, তোমাদের বাসায় প্র্যাকটিস করতে হবে, কারণ ক্লাসে তো সবগুলো প্র্যাকটিস করানো সম্ভব না। এখানে তো অনেকগুলো বোর্ড কোশ্চেনও আছে, এগুলো প্র্যাকটিস করার দায়িত্ব তোমাদের নিজেদের। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা আমার একটু বলো দেখি। প্রশ্ন থাকলে করতে পারো, না ভাইয়া, সবাই না রেসপন্স দাও। ভাইয়া। আচ্ছা, তো সমস্যা যদি না থাকে আমাদের সামনে আছে গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র। এটুকু দেখিয়ে আজকে ছেড়ে দিবা না, তাহলে খুব বেশি যাবো না। আচ্ছা, তো গ্রামের সূত্রে যাওয়ার আগে এখানে বলছে দেখো যে ব্যাপন আর অনুব্যাপন দুইটা ওয়ার্ড আছে, সেই জিনিসটা আমরা একটু দেখবো। ব্যাপন জিনিসটা কি, ব্যাপনের সংখ্যা মাঝে মাঝে দাগে চলে আসে। তোমরা 9-10-এ সংখ্যা ব্যাপনের সংখ্যা পড়ে আসছিলে, জীববিজ্ঞানে একরকম পড়ে আসছিলে, আর এটা কেমিস্ট্রি এখানে একটু ঘুরে সংখ্যাটা দেয়া। অর্থাৎ তোমরা 9-10-এ মানে জীববিজ্ঞান বা আদার্স বইয়ে যে সংখ্যাটা পড়ো যে কম ঘনত্বের স্থান থেকে দ্রব্যের অণুগুলো বেশি ঘনত্বের স্থানের দিকে ছড়িয়ে পড়াকে বলা হচ্ছে ব্যাপন প্রক্রিয়া। এটা তো তোমরা বলো সবাই, যে ঘরের মধ্যে একটা সুগন্ধি রেখে ছেড়ে দিলে বা ঘরের কোনো একটা কাঁঠাল রেখে দিলে সেটা যদি পেকে যায়, যে গন্ধটা সারা ঘরের মধ্যে ছড়াই যায়, সেই প্রক্রিয়াটা। তো এইখানে কেমিস্ট্রিতে কী সংখ্যাটা লিখছে দেখো, যে উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানের দিকে, তাহলে কিসের থেকে, উচ্চ থেকে নিম্ন ঘনত্বের স্থানের দিকে কোনো কঠিন তরল এবং বায়বীয়, কঠিন তরল এবং গ্যাসীয় অণুর বা মানে অনুসম বা কণাসমূহের স্বতঃস্ফূর্ত ও সমভাবে, স্বতঃস্ফূর্ত মানে কি, তার বাইরে থেকে কিছু প্রয়োগ করা লাগছে না, অটোমেটিক্যালি ওটা ছড়াই যাবে। আর এবং সমভাবে বলতে বোঝাচ্ছে কি, ওই যে এলাকাটা ওই এলাকাটা ঠিক সঠিকভাবে মানে সমানভাবে ছড়াই যাবে। যেমন ওই যে বললাম ঘরের মধ্যে একটা স্প্রে ইউজ করলা, সারা ঘরের মধ্যে কিন্তু ছড়াই যায়, ঠিক ওরকম। এই কারণে বলছে তাহলে উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে কোনো কঠিন তরল এবং গ্যাসীয় অনুসমের স্বতঃস্ফূর্ত সমভাবে স্থানান্তর বা পরিব্যাপ্ত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় ব্যাপন প্রক্রিয়া। বোঝা গেছে সবার? জি ভাইয়া। আচ্ছা, এখানে দেখো ব্যাপনের ক্ষেত্রে বলছে এখানে আমাদের গ্যাস পাত্রের এবং মানে ভিতরে এবং বাইরে চাপ সমান এবং অণুগুলোর মধ্যবর্তী দূরত্ব কেমন 100 ন্যানোমিটার, এর চেয়ে পাত্রের ছিদ্র ছোট, তাই পাত্রের ভিতরে গ্যাসের ব্যাপন ঘটে। বুঝতে পারছো? এই অণুগুলোর যে ব্যাস এই পাত্রের মধ্যে তেমন ছিদ্র নাই যে ওটা বের হয়ে চলে আসতে পারবে। কিন্তু এক্ষেত্রে এরপরে আছে অনুব্যাপন বা নিঃসরণ। নিঃসরণের আরেক নাম হলো অনুব্যাপন। তো অনুব্যাপন জিনিসটা কি বলতেছে দেখো, বাহ্যিক উচ্চ চাপের প্রভাবে, এবার কিন্তু বাইরে থেকে চাপ প্রয়োগ করতে হবে, আগে কিন্তু হচ্ছিল চাপ প্রয়োগ করা লাগছিল না, ওটা স্বতঃস্ফূর্ত ছিল। আর এক্ষেত্রে বলছে কি, বাহ্যিক উচ্চ চাপের প্রভাবে পাত্রের সরু ছিদ্র পথ দিয়ে, ধরে না পাত্রের মধ্যে সরু একটা ছিদ্র করে দিলা, তাহলে ওই সরু ছিদ্র ধরে না একটা ধরো গ্যাস সিলিন্ডারের মধ্যে যখন এক সিলিন্ডার গ্যাস থাকে, এখন হঠাৎ করে যখন একটু ছিদ্র হয়ে যায় ওখানে কিন্তু লিক করে, দেখছো এরকম জোরে কিন্তু গ্যাসগুলো বের হয়ে আসে। তো এই ঠিক এরকম, বা একটা বেলুনের মধ্যে তুমি ফুলায় যদি ছেড়ে দাও, দেখবা ওই যে ছিদ্রপথ দিয়ে কিন্তু অনেক দ্রুত গ্যাসগুলো বের হয়ে আসে। তো ওইটাই বলছে যে বাহ্যিক উচ্চ চাপের প্রভাবে পাত্রের সরু ছিদ্র পথ দিয়ে কোনো গ্যাসের সজোরে একমুখী বের হয়ে আসা।
সজোরে বের হয়ে আসবে এবং কীভাবে বের হবে একমুখী, অর্থাৎ একমুখী বের হয়ে আসবে, বাইরের দিকে আসবে বের হয়ে, বুঝতে পারছো তো, একমুখী বের হয়ে আসবে। এই বের হওয়ার প্রক্রিয়াটাকে বলা হচ্ছে নিঃসরণ বা অনুব্যাপন প্রক্রিয়া বা ইফিউশন, ইংরেজিটাও দেখে রাখো, ইফিউশন। আর আগেরটা ছিল ব্যাপন, তার কথা হলো ডিফিউশন। এটা হলো বিষয়, যে উদাহরণটা দিলাম এর মধ্যে এদের পার্থক্য আছে, অনেক ইম্পর্টেন্ট পার্থক্যগুলো। দেখো পার্থক্য যা বলছি সেই কথাগুলোই দেখো, এখানে উচ্চ ঘনত্বের থেকে নিম্ন ঘনত্বের দিকে আসবে। এখানে কি করছি, এখানে আমরা অনুব্যাপনের ক্ষেত্রে বাহ্যিক চাপ প্রয়োগ করে ওই দুটো সংখ্যা দেওয়া আছে। এরপরে দেখো উদাহরণ দেওয়া আছে, ফুলের সুগন্ধ, হাইড্রোজেন সালফাইড গ্যাস সারা ঘরের মধ্যে দুর্গন্ধ ছড়াচ্ছে, সেইগুলো আছে। তারপরে টায়ার যখন ছিদ্র হয়ে যাচ্ছে বা টিউব ছিদ্র হয়ে যাচ্ছে, সেই উদাহরণগুলো দেওয়া আছে। এরপরে এর কারণ দেওয়া আছে, কণাগুলো যে স্বতঃস্ফূর্তভাবে চলাচল করে, কিন্তু এইখানে কিন্তু বাইরে থেকে চাপ প্রয়োগ করতে হয় নিঃসরণের ক্ষেত্রে। ব্যাপনের ক্ষেত্রে কি হয়, সমভাবে ছড়াই যায়, কিন্তু নিঃসরণের ক্ষেত্রে অধিক চাপ প্রয়োগের ফলে কি হয়, গ্যাসীয় অণুগুলো দ্রুত চলন হয়, বুঝতে পারছো। আর বায়ুচাপ কেমন, বায়ুচাপ ভিতরে আর বাইরে একই থাকে, ব্যাপনের ক্ষেত্রে বায়ুচাপ ভিতরে আর বাইরে একই থাকে। আর নিঃসরণের বেলায় কি হলো, বাইরের চাপটা মানে ভিতরের চাপটা অধিক হয় আর বাইরের চাপটা কম হয়, এই কারণে কিন্তু ভিতরের থেকে বাইরে চলে আসে, বাইরের চাপটা অধিক হয় বলেই কিন্তু ওখান থেকে চাপ প্রয়োগ করে তাকে বের করে দেয় গ্যাস অণুর সময়কে। তো এই কয়টা হলো পার্থক্য আছে। আর এই গ্রামের ব্যাপন সূত্র থেকে কালকে তোমাদের আলোচনা করবা না, নাহলে এটা শেষ নামবে না। এটা দিয়ে যেহেতু কিছু ম্যাথ আছে অনেক ইম্পর্টেন্ট, মানে আজকে যেগুলো দেখাইছি এই ম্যাথগুলো বোর্ড কোশ্চেনে আসবে, এমসিকিউ রিটেন সব ক্ষেত্রে, বুঝতে পারছো। এই বইয়ের ম্যাথগুলো কমপ্লিট থাকলে তোমাদের অ্যাডমিশনের ক্ষেত্রে অনেক ইজি হবে, একাডেমিকের রিটেনেও অনেক ভালো মার্ক পাওয়া যাবে। মানে এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কি না, না থাকলে এখানেই শেষ করব।